I welcome you all in our BSc Academy Agartala's YouTube channel. আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিএসসি একাডেমি আগরতলা ইউটিউব চ্যানেলে। তো এটা আমাদের সেকেন্ড ভিডিও ব্যাংকিং অ্যাওয়ারনেস সিরিজের। আমরা একটা নতুন সিরিজ শুরু করেছি ব্যাংকিং অ্যাওয়ারনেসের। ব্যাংকিং অ্যাওয়ারনেস সেকশনটা খুবই ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দিয়ে এটাকে কেউ ইগনোর করবেন না, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওগুলিকে লাইক করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো চলো শুরু করা যায়। আমরা ফার্স্ট ক্লাসে কি দেখলাম? ফার্স্ট ক্লাসে আমরা দেখলাম একটা ওভারভিউ দিয়ে দিই। ফার্স্ট ক্লাসে কি পড়লাম, রিক্যাপ। ফার্স্ট ক্লাসে আমরা বললাম ব্যাংক, হোয়াট ইজ ব্যাংক, এরপরে হিস্ট্রি অ্যান্ড ইভলিউশন অফ ব্যাংক। এরপরে আমরা কি পড়লাম? আমরা দেখলাম যে এসবিআই, ঠিক আছে, এসবিআই ইভলিউশন, ঠিক আছে, ফ্রম প্রেসিডেন্সি ব্যাংক। ওকে, প্রেসিডেন্সি ব্যাংক দেখলাম and its associates, ঠিক আছে। আমরা গতকালকে কি দেখলাম? হিস্ট্রি দেখলাম, ইভলিউশন দেখলাম, ব্যাংকিং, হোয়াট ইজ ব্যাংক দেখলাম ইন শর্ট, এসবিআই দেখলাম, এসবিআই ইভলিউশন, এসবিআই অ্যাসোসিয়েটস এন্ড ইটস মার্জার্স, ঠিক আছে। আজকে আমরা কি দেখব? আজকে আমরা শুরু করব টাইপস অফ ব্যাংকস। ওকে, টাইপস অফ ব্যাংক শুরু করব, কি ব্যাংক আছে ইন্ডিয়াতে রান করছে। আর এটা শুরু করার আগে এসবিআই একটা শর্ট ইনফরমেশন দিয়ে দিই। এসবিআই ফার্স্ট যে চেয়ারপারসন ছিল, কে ছিল? জন ম্যাথাই, ঠিক আছে। জন ম্যাথাই ছিল ফার্স্ট চেয়ারম্যান। আর এখন কারেন্টলি 26th চেয়ারম্যানকে দীনেশ কুমার খের স্যার, ঠিক আছে, স্যার দীনেশ কুমার খের। জাস্ট এটা আগের ক্লাসে বলা হয়েছিল না, এই ক্লাসে বলে দিলাম। ফার্স্ট চেয়ারপারসন জন ম্যাথাই স্যার এন্ড 26 যে এখন রিসেন্টলি চেয়ার হোল্ড করছেন দীনেশ কুমার খের। আজকে আমরা শুরু করব টাইপস অফ ব্যাংকস, ঠিক আছে, ইন ইন্ডিয়া। এরপর আস্তে আস্তে আমরা টাইপস অফ ব্যাংকিং দেখব, এরপর আরবিআই, এরপরে আস্তে আস্তে নাবার্ড, ঠিক আছে, সিডবি, বাকিগুলিও আমরা কভার করব, ঠিক আছে। আজকে আমরা শুরু করছি টাইপস অফ ব্যাংকস। টাইপস অফ ব্যাংকের ভিতরে এটা একটা ফ্লো চার্ট আছে, ঠিক আছে, জাস্ট একটা ওভারভিউ। সবার উপরে থাকে আরবিআই, যাকে আমরা এপেক্স ব্যাংক বলি বা সর্বেসর্বা বলি। আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, যে সবগুলি যে শিডিউল্ড বা বলতে পারো আনশিডিউল্ড ব্যাংক, মোটামুটি সবগুলিকে যে রেগুলেট করে, ঠিক আছে। বিফোর ইন্ডিপেন্ডেন্স কি হতো? রেগুলেটরি বডি ছিল না, ঠিক আছে, সব ব্যাংকের উপরে। তো ব্যাংক কি হতো? শুরু হতো ডিফল্ট হতো, ঠিক আছে। আর কাস্টমারের যারা টাকা যারা ডিপোজিট করতো তারারও খুব পরিমাণে লস হতো, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে আরবিআই গঠন হলো, কি কোন কমিটি, সবগুলি আসবো আরবিআই পড়ার সময়, ঠিক আছে। আচ্ছা, খালি একটা ওভারভিউ নিয়ে নাও। আরবিআই হলো একটা অ্যাপেক্স বডি, ঠিক আছে। তো এরপরে কি দেখি আমরা? শিডিউল কমার্শিয়াল ব্যাংক আছে, আনশিডিউল ব্যাংক আছে। তো শিডিউল্ডের ভিতরে পড়ে কমার্শিয়াল ব্যাংক পড়ে, কোঅপারেটিভ ব্যাংকও পড়ে, ঠিক আছে। কমার্শিয়াল ব্যাংকের ভিতরে কি পড়ে? পাবলিক সেক্টর ব্যাংক, যার জন্য আমরা বেশি পড়াশোনা করি, ঠিক আছে, চাকরির জন্য,
গভর্নমেন্ট ব্যাংক যাকে বলি, পাবলিক সেক্টর ব্যাংক। এরপরে আছে প্রাইভেট সেক্টর ব্যাংক। প্রাইভেট সেক্টর ব্যাংকও ভালো, খারাপ না। ফরেন ব্যাংকস আছে, ঠিক আছে। তারপরে আরআরবি আছে, এবং কোঅপারেটিভ ব্যাংক আছে, যাকে আরবান কোঅপারেটিভ আছে, স্টেট কোঅপারেটিভ ব্যাংক আছে, ঠিক আছে। এখন পিএসবির ভিতরে অনেকগুলো ব্যাংক আছে, যেমন এসবিআই আমরা জানি, সবচেয়ে বড় পিএসবি আমাদের কান্ট্রিতে, এন্ড ইস অ্যাসোসিয়েটস তো আমরা জানি আফটার মার্জার, ঠিক আছে, সব এসবিআই, ঠিক আছে। ওভারঅল উই ক্যান সে ইটস এসবিআই। তারপরে আদার ন্যাশনালাইজ ব্যাংক আছে, যেমন বিওবি, কানাড়া ব্যাংক, ইউবিআই, ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। এরপরে আদার পাবলিক সেক্টর ব্যাংক এন্ড প্রাইভেট সেক্টর কি আছে, ওল্ড আছে, নিউ আছে, ঠিক আছে। তো এটা একটা ওভারভিউ, ওকে, ওভারভিউ অফ ব্যাংকিং টাইপস অফ ব্যাংকস, ঠিক আছে। এবার আমরা নেক্সট যাই। নেক্সট আমরা পড়ি কি, কমার্শিয়াল ব্যাংক। হোয়াট আর কমার্শিয়াল ব্যাংকস? দেখো, কমার্শিয়াল ব্যাংক মানে কি? কমার্স মানে কি? বিজনেস। ব্যাংকের মেইন বলতে পারো, ব্যাংকের ফার্স্ট প্রাইমারি ফাংশন হয়েছে কি, কমার্স, কমার্স করা, বিজনেস করা, ঠিক আছে। তারা ডিপোজিটারে টাকা ডিপোজিট নেয়, আর যে সময় দরকার তারা লেন্ড করে, বাট বাকি যে পোর্শন অফ অ্যামাউন্ট অফ যে টাকা থাকে ব্যাংকের কাছে, তারা কি করে, ওটা কমার্স বা বিজনেস পারপাসে ইউজ করে, ঠিক আছে। তো কমার্শিয়াল ব্যাংক কি? কমার্শিয়াল ব্যাংক কম্প্রাইজিং পাবলিক সেক্টর ব্যাংক, ফরেন ব্যাংকস, ঠিক আছে, প্রাইভেট সেক্টর ব্যাংকস, ঠিক আছে, রিপ্রেজেন্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি ইন ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম। কমার্শিয়াল ব্যাংক মানে যে ব্যাংকগুলি কমার্স করবে, ওটাকে আমরা বলি কমার্শিয়াল ব্যাংক, ওয়েদার ইট বি পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, ফরেন, ঠিক আছে, আরআরবিস, এনিথিং, ঠিক আছে। আমরা কমার্শিয়াল ব্যাংকের যদি আমরা মেইন ফাংশন দেখি, মেইন ফাংশন কি, প্রাইমারি ফাংশন যাকে বলি, অ্যাকসেপ্টেন্স অফ ডিপোজিটস। অবভিয়াসলি ডিপোজিট করতেই হবে, ডিপোজিট নিতে হবে যদি কেউ ডিপোজিট করতে আসে। লোন দেওয়া, অ্যাডভান্সিং লোন, যার টাকা দরকার, লোনের দরকার, তাদেরকে লোন দেবে। এজেন্সি ফাংশনিং এন্ড জেনারেল ইউটিলিটি। জেনারেল ইউটিলিটি মানে লকার প্রোভাইড করা এবং এটসেট্রা, ঠিক আছে। আর এজেন্সি ফাংশন মানে when bank acts as an agent, লাইক আমরা ব্যাংকের প্রাইমারি কাজ কি জানি, টাকা নেওয়া আর লোন প্রোভাইড করা, বাট besides its primary function, bank also does what, they provide MF মানে মিউচুয়াল ফান্ডস, ঠিক আছে, গোল্ড লোনস, ঠিক আছে, ইন্স্যুরেন্স। এই কাজগুলি ব্যাংকের কাজ না, বাট ব্যাংক এজেন্টের মতো কাজ করে। আর তারা কি করে, এইগুলি ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, গোল্ড লোনস এটসেট্রা, যারা প্যারা ব্যাংকিং বলে, ওইগুলিকেও তারা ইনক্লুড করে, ঠিক আছে, নর্মাল ইউনিভার্সাল ব্যাংকিং এ। তো ওইটাকে বলে আমরা এজেন্সি ফাংশন, যে এজেন্টের মতো কাজ করবে আরেকজনের জন্য, ঠিক আছে। যেমন আমরা ব্যাংক অ্যাসুরেন্স শুনি, সেম, ঠিক আছে, ইন্স্যুরেন্স সেল করা, মিউচুয়াল ফান্ড সেল করা। আর জেনারেল ইউটিলিটি বললাম, আর অ্যাকসেপ্ট করে প্রাইমারি ফাংশন, আর লোন গ্রান্ট করে, ঠিক আছে। এটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক। সব যে কোনো ব্যাংক যা বিজনেস করছে, কমার্স করছে, তাকে আমরা কমার্শিয়াল ব্যাংক বলি। শিডিউল ব্যাংক কি? শিডিউল ব্যাংক বা স্কেডিউল ব্যাংক, শিডিউল কমার্শিয়াল ব্যাংক আর দোজ ইনক্লুডেড ইন দ্য সেকেন্ড, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেকেন্ড শিডিউল অফ আরবিআই অ্যাক্টও খুবই ইম্পর্টেন্ট, 1934। আরবিআই অ্যাক্টের ভিতরে অনেকগুলো শিডিউল আছে। তো শিডিউলের ভিতরে যে সেকেন্ড শিডিউলের ভিতরে যেগুলি ব্যাংকসকে আরবিআই রাখে, আরবিআই সিলেক্ট করে, আরবিআই লাইসেন্স দেয়, আরবিআই যে ব্যাংকগুলিকে সেকেন্ড শিডিউলে রাখে, ওইটাকে বলে আমরা শিডিউল কমার্শিয়াল ব্যাংক। শিডিউল কমার্শিয়াল ব্যাংক হওয়ার একটা অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে। ফর দিস দে হ্যাভ টু স্যাটিসফাই 3 কন্ডিশনস। শিডিউল কমার্শিয়াল ব্যাংক যদি কোনো ব্যাংকে হতে হয় আন্ডার আরবিআই অ্যাক্ট 1934 ইন সেকশন 2 অফ শিডিউল, সেকেন্ড শিডিউল, তারা মেইনলি তিনটা কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। প্রথম হচ্ছে দে মাস্ট হ্যাভ পেড আপ ক্যাপিটাল অ্যান্ড রিজার্ভস অফ এগ্রিগেট ভ্যালু অ্যাটলিস্ট 5 lakhs। পেড আপ ক্যাপিটাল আর রিজার্ভ মিলিয়ে তারা অ্যাটলিস্ট 5 lakhs
এগ্রিগেট মানে একসাথে, ঠিক আছে, এগ্রিগেট ভ্যালু অফ অ্যাটলিস্ট 5 লাখ থাকতে হবে, তাহলে কমার্শিয়াল ব্যাংকের ফার্স্ট ক্রাইটেরিয়া ফুলফিল করবে। নেক্সট হচ্ছে ইট ইজ ক্যারিং অন দ্য বিজনেস অফ ব্যাংকিং ইন ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়ার যে পাবলিক আছে, জেনারেল পাবলিক, তাদের 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 দিকে দেখে, তাদের ইন্টারেস্টকে দেখে যদি বিজনেস করো, তাহলে তুমি শিডিউল কমার্শিয়াল ব্যাংকে আসতে পারবে। নেক্সট হচ্ছে ইট মাস্ট বি কোঅপারেশন অর কোঅপারেটিভ সোসাইটি and not a partnership or sole proprietorship firm। ঠিক আছে, পার্টনারশিপ হতে পারবে না এন্ড প্রোপ্রাইটরশিপ ফার্ম হতে পারবে না, কোঅপারেশন হতে হবে আবার কোঅপারেটিভ সোসাইটি হতে হবে। ঠিক আছে, এগুলি হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া ফর টু বিকাম এ শিডিউল কমার্শিয়াল ব্যাংক। ঠিক আছে, নেক্সট আসি। এখন শিডিউল কমার্শিয়াল ব্যাংকে অনেকগুলি ব্যাংক আছে, যেমন ফার্স্ট আমরা বলি ইন্ডিয়ান ব্যাংকস আমরা জানি যেগুলি ব্যাংক ইন্ডিয়ার থেকে অরিজিনেটেড হয়েছে। ঠিক আছে, দোজ ব্যাংক were originated from India itself is called Indian bank। ঠিক আছে, they are registered or incorporated in India, they have their headquarter must be in India, then it is called Indian banks, and can have branches all over the India and foreign also। ঠিক আছে, ইন্ডিয়াতেও ব্রাঞ্চ হতে পারবে বা ফরেনও হতে পারবে, কিন্তু হেডকোয়ার্টার যে থাকবে ইন্ডিয়াতে থাকবে, নিজের দেশে থাকবে। ঠিক আছে, এটাকে আমরা বলি ইন্ডিয়ান ব্যাংকস। আর দে ক্যান অলসো অপারেট ইন ফরেন কান্ট্রিজ, যা বললাম। ঠিক আছে, এটা হলো শিডিউল কমার্শিয়াল ব্যাংকের ভিতরে ইন্ডিয়ান ব্যাংকস। ঠিক আছে, ইন্ডিয়ান ব্যাংকস কাকে বলি। এবার নেক্সট আসি, পাবলিক সেক্টর ব্যাংকস। Public sector bank কি? Public sector banks are banks in which government has major holding। ঠিক আছে, পাবলিক সেক্টর ব্যাংক আমরা গভর্নমেন্ট ব্যাংক কেন বলি, এমন না যে 100% গভর্নমেন্টের শেয়ার থাকে, অন্য পাবলিক প্রাইভেট প্লেয়ারেরও শেয়ার থাকে, বাট ম্যাক্সিমাম যে শেয়ার হোল্ডিং থাকবে অ্যাটলিস্ট 51% ওনারশিপ কার থাকতে হবে, গভর্নমেন্টের। অ্যাটলিস্ট 51% ওনারশিপ মাস্ট বি ভেস্টেড within the government। ঠিক আছে, is vested with the government, and the share of these banks are listed on stock exchange। স্টক এক্সচেঞ্জে লিস্ট করা থাকতে হবে যাতে আইপিও রিলিজ করতে পারে। ঠিক আছে, যাতে আইপিও রিলিজ করতে পারে। ঠিক আছে, স্টক এক্সচেঞ্জ যেমন আমরা জানি বম্বে স্টক এক্সচেঞ্জ আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আছে, তো they must be listed on stock exchange। এগুলি হলো প্রাইভেট সেক্টর। আর পাবলিক সেক্টর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট কি, 51% মিনিমাম থাকতে হবে উইথ গভর্নমেন্ট। আর যদি 51 থেকে বেশি থাকে তাহলে এগুলো প্রাইভেট সেক্টর ব্যাংক। এটাই একটা মাইনাস, ছোট্ট ডিফারেন্স। ঠিক আছে, প্রাইভেটে 51% থাকবে কার, প্রাইভেট প্লেয়ার আছে। ঠিক আছে, ওনারশিপ। আর 51% এটা হবে প্রাইভেট, আর পাবলিকে 51% ওনারশিপ থাকবে গভর্নমেন্টের, তাহলে পাবলিক সেক্টর ব্যাংক বলি আমরা। এরপর আমরা আসি ন্যাশনালাইজড ব্যাংক বা ন্যাশনালাইজেশন অফ ব্যাংকস। ঠিক আছে, ন্যাশনালাইজড ব্যাংক বা ন্যাশনালাইজেশন অফ ব্যাংকস। আফটার ইন্ডিপেন্ডেন্স কি হলো, ইন 1969 14 ব্যাংকস উইথ ডিপোজিট বেস অফ 50 crore or more, 14টা ব্যাংক যার ডিপোজিট 50 crore বা বেশি ছিল ইন 1969 ওয়ার ন্যাশনালাইজড। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্সের আগে সব ব্যাংক প্রাইভেট ব্যাংক ছিল। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্সের পরে কি করলো, যারা ডিপোজিটস মোর 50 বা 50 crore বা 50 crore বেশি ছিল, 14টা ব্যাংক, তাদেরকে কি করলো, ন্যাশনালাইজ করে দিল। ঠিক আছে, ভারত সরকার। এটা হয়েছিল, ন্যাশনালাইজেশন হয়েছিল দুইটা ফেজে। ফার্স্ট
and second, ঠিক আছে। 1961টা ছিল ফার্স্ট ফেজ, আর in 1980তে ছিল সেকেন্ড ফেজ অফ ন্যাশনালাইজেশন, ঠিক আছে। ফার্স্ট ফেজ অফ ন্যাশনালাইজেশন ছিল 1969-এ 14টা ব্যাংক, ডিপোজিটস অফ 50 crore and more, and second phase of nationalization was done in 1980, where 6 more banks were nationalized, ঠিক আছে। This step brought more than 90% of commercial banking in public sector, ঠিক আছে। যত যত মনে করো যদি 100% যদি পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর ব্যাংক ছিল বিফোর ইন্ডিপেন্ডেন্স, তো আফটার 1980 এই স্টেপটা কি করলো, এই স্টেপটা নেওয়ার পরে 90% অফ কমার্শিয়াল ব্যাংকিং প্রাইভেট পাবলিক সেক্টরে এসে পড়লো, ঠিক আছে। The main function of the nationalized bank is to provide finance for housing projects, health facilities, and increase the chance to providing product and services to people of rural area, ঠিক আছে। দেখো আমরা ইন্ডিয়া আগে কি ছিল, এগ্রিকালচার কান্ট্রি, ঠিক আছে। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট কি এক্সপেক্ট করেছিল, কি রুরাল এরিয়াতে যাতে ব্যাংকিং পেনিট্রেশন বেশি হয়, ঠিক আছে। এর জন্য তারা কি করলো, পাবলিক সেক্টর ব্যাংক বেশি করে তৈরি করলো, যাতে রুরাল এরিয়াতে একদম গ্রাসরুট লেভেলে যাতে ব্যাংকিং পেনিট্রেশন হয়, ঠিক আছে। আর যাতে পাবলিক সেক্টর ব্যাংক সবসময় মনে রাখবে পাবলিকের জন্য কাজ করবে, ঠিক আছে। প্রাইভেট সেক্টর একটু বেশি কমার্সের দিকে কাজ করে, বিজনেসের দিকে, কিন্তু পাবলিক সেক্টর ব্যাংক সবসময় পাবলিকের জন্য কাজ করে। এর জন্য ন্যাশনালাইজড করে ম্যাক্সিমাম ব্যাংক পাবলিক সেক্টর ব্যাংক করা হবে, ঠিক আছে, আফটার 1980। The sole motive was for the interest of public, ঠিক আছে। এখানে নামগুলি আছে। ন্যাশনালাইজেশন 19 জুলাই 1969-এ 14টা ব্যাংকস ন্যাশনালাইজ করা হয়েছিল। এগুলির নাম আপনারা দেখে নেবেন: সেন্ট্রাল ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র, দেনা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সিন্ডিকেট, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক এন্ড ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক অফ বরোডা, ইউনিয়ন ব্যাংক, এলাহাবাদ, ইউকো, কানাডা এন্ড ব্যাংক অফ ইন্ডিয়া। এই 14টা ব্যাংকে কি প্রথম ফেজে ন্যাশনালাইজ করা হয়েছিল। এবার 1980-তে কোন কোন ব্যাংকগুলিকে ন্যাশনালাইজ করা হয়েছিল? 6টা ব্যাংক: আন্ধ্রা ব্যাংক, ওরিয়েন্টাল, নিউ ইন্ডিয়া, কর্পোরেশন ব্যাংক, পাঞ্জাব এন্ড সিন্ধ এন্ড বিজয় ব্যাংক। বিজয় আর দেনা এখন তো জানেন মার্জ হয়ে গেছে বিওবির সাথে, ঠিক আছে। এরপরে কি হলো, দেয়ার ওয়ার 27 পিএসবি ছিল 2017-এ, বাট আফটার মার্জার এখন আছে 12টা, ঠিক আছে। এবার এগুলি একটু কিছু নাম: দিস উড রেজাল্ট ইন ক্রিয়েশন অফ 7 লার্জ পিএসবিস, ঠিক আছে, আর বিজনেস ওভার 8 লাখ ক্রোর এন্ড 5 স্মলার। তো স্মলারের ভিতরে এগুলি চেঞ্জ হতে থাকে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া আছে, ইন্ডিয়ান ওভারসিজ আছে, ইউকো আছে, ব্যাংক অফ মহারাষ্ট্র, পাঞ্জাব এন্ড সিন্ধ, ঠিক আছে। এগুলির র্যাঙ্কিং চেঞ্জ হতে থাকে। এগুলি তোমরা সবাই কারেন্ট অ্যাফেয়ার্সে পেয়ে নেবে, ঠিক আছে, পেয়ে যাবে র্যাঙ্কিং গুলি, ঠিক আছে। জাস্ট এগুলির নাম। আর বিগার ব্যাংকস তো তোমরা জানোই সবাই, বিওবি আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাডা। ঠিক আছে, দিজ আর সাম মার্জার্স, ঠিক আছে। যেমন পিএনবি তে কি কি ব্যাংক মার্জ হয়েছে? ওবিসি, ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এন্ড ইন্ডিয়ান ব্যাংক অফ ইন্ডিয়া। তারপরে কানাডা ব্যাংকে কি কি মার্জ হয়েছে? সিন্ডিকেট ব্যাংক। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে কি কি মার্জ হয়েছে? আন্ধ্রা ব্যাংক এন্ড কর্পোরেশন ব্যাংক। এন্ড ইন্ডিয়ান ব্যাংকে এলাহাবাদ ব্যাংক, ঠিক আছে। আর বাকিতে এসবিআই আছে, বিওবি আছে, বিওবি তে দেনা এন্ড বিজয়া ব্যাংক মার্জার হয়েছে, বিওবি আছে, ব্যাংক অফ মহারাষ্ট্র আছে। তো এগুলি করে টোটাল অ্যাপ্রক্স 12টা ব্যাংক আছে, ঠিক আছে, পাবলিক সেক্টর ব্যাংক। এবার আমরা প্রাইভেট ব্যাংক, যেমন আমরা দেখলাম all those banks which majority stake are held with private individuals. Yes, the banks which came in operation after 1991 with the introduction of economic reforms, ঠিক আছে, এলপিজি রিফর্মস আমরা জানি 1991-এ
করা হয়েছিল লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন, ঠিক আছে। তো এটার পরে 1991 ইকোনমিক রিফর্মস ইন্ট্রোডিউস করা হয়েছিল এন্ড ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মস এন্ড আর কল্ড নিউ প্রাইভেট সেক্টর ব্যাংকস, ঠিক আছে। নিউ প্রাইভেট সেক্টর, এটা আমি সবগুলি নাম ওল্ড নিউ সবগুলি নাম আমি নেক্সট ক্লাসে করে দেব। প্রাইভেট সেক্টর ব্যাংক কি কি আছে, ওল্ডের দরকার নাই, নিউ প্রাইভেট সেক্টর ব্যাংক আছে কিছু, এগুলি আমি করে দেবো, ঠিক আছে, জাস্ট নামগুলি জানলেই হবে। এবার আমরা আসি নন শিডিউল ব্যাংক কোনগুলি ব্যাংকে বলে? বেসিক্যালি ব্যাংকস হুইচ আর নট ইনক্লুডেড ইন দ্য সেকেন্ড শিডিউল অফ আরবিআই অ্যাক্ট 1934। আর যেগুলি ব্যাংক সেকেন্ড শিডিউল অফ আরবিআই অ্যাক্ট 1934 এর আন্ডারে আসে তাদেরকে আমি বলি শিডিউল ব্যাংক, আর যে ব্যাংকগুলি আসে না, নন শিডিউল ব্যাংক। These also have to maintain statutory and cash reserve but not with RBI, ঠিক আছে। যখন আমি আরবিআই পড়বো তখন সবকিছু বলবো, ক্যাশ রিজার্ভ রেশিও কি, কত মেনটেন করতে লাগে, ঠিক আছে। এবারে দেয়ার ব্যাংকিং অ্যাক্টিভিটিস আর লিমিটেড, দে ক্যানট ডিল ইন ফরেন এক্সচেঞ্জ, ঠিক আছে। the share of these banks are almost nil, মানে একদম কম থাকে, ঠিক আছে, নন শিডিউল ব্যাংক, ছোট ব্যাংক, ঠিক আছে, এগুলি নন শিডিউল ব্যাংক বলি। এবার নেক্সট আসি আমরা আরআরবিস, ঠিক আছে, রিজিওনাল রুরাল ব্যাংকস, খুবই ইম্পর্টেন্ট ব্যাংক, ঠিক আছে, রুরাল গ্রামীণ এরিয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট ব্যাংক, ব্যাংকিং পেনিট্রেশনের জন্য, মেইনলি ব্যাংকিং পেনিট্রেশনের জন্য এটা বানানো হয়েছিল আরআরবিস। they were set up on the recommendation of কমিটিটা খুবই ইম্পর্টেন্ট, নরসিমহান কমিটি, আর ডেটটা মনে রাখবেন সবাই 1975, ঠিক আছে। সেট আপ করা হয়েছিল রেকমেন্ডেশন অফ নারসিংহাম কমিটি ইন 1975। অবজেক্টিভ কি ছিল? অবজেক্টিভ ওয়াজ টু প্রোভাইড ক্রেডিট এন্ড আদার ফ্যাসিলিটি টু স্মল এন্ড মার্জিনাল ফার্মার্স এন্ড এগ্রিকালচার লেবার্স এন্ড আর্টিসানস, মেইনলি রুরাল এরিয়াতে যাতে ব্যাংকিং পেনিট্রেশন বেশি করে হয়, এর জন্য আরআরবি ইন্ট্রোডিউস করা হয়েছিল, ঠিক আছে। রেকমেন্ডেশন কে দিয়েছিল? নারসিমহান কমিটি ইন 1975। RRBs are working in all states except Goa and Sikkim, ঠিক আছে। They are governed by Regional Rural Bank Act-টা খুবই ইম্পর্টেন্ট, 1976, ঠিক আছে। অ্যাক্টগুলি সবগুলি আপনারা সবাই একটু দেখে নেবেন, ঠিক আছে, অ্যাক্টগুলি থেকে কোশ্চেন আসতে পারে। আর এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, শেয়ার হোল্ডিং রেশিও 50% ক্যাপিটাল থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যে কোনো আরআরবির, 15% থাকে স্টেট গভর্নমেন্টের, আর 35% থাকে স্পন্সর্ড যে পাবলিক সেক্টর ব্যাংক থাকে, ঠিক আছে। আরআরবির ভিতরে একটা সবসময় স্পন্সর্ড ব্যাংক থাকে যার শেয়ার থাকে 35%, আর স্টেট গভর্নমেন্ট যে স্টেটের আন্ডারে আরআরবিটা থাকে তাদের থাকে 15%, আর সেন্ট্রাল গভর্নমেন্টের থাকে মিনিমাম 50%, ঠিক আছে। ফিচার্স যদি দেখি আমি আরআরবির সাম কি ফিচার্স, the area of RRB is limited to only region comprising some district of a state, ঠিক আছে। These banks grant loan only to the rural agricultural sector and small artisans, মেইনলি তাদেরকে দেয়, বা বাকি অন্য নর্মাল যে আমরা পাবলিক আছে তাদেরকেও দেয়, বাট মেইন তার সোল ফোকাস হয়েছে রুরাল এগ্রিকালচার সেক্টর এন্ড স্মল আর্টিসান বা ফার্মার্স। the lending rate would be somewhat lower than commercial bank, ঠিক আছে, লেন্ডিং রেট একটু কম থাকে। These are intended to alienary lenders, ঠিক আছে। এবার these banks are to some sort of cooperative banks, ঠিক আছে। তো এগুলি some features of RRBs। এখন কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি লিখে দিই আরআরবির বারে। সেট আপ তো আমরা জানি 1970, ঠিক আছে। তো ফাদার অফ আরআরবি আমরা কাকে বলি? MS স্বামী
নাথন, ঠিক আছে। এগুলি সাম কি পয়েন্টস অফ আরআরবিস, ঠিক আছে। ফাদারকে আরআরবি MS স্বামীনাথন। আর ফার্স্ট গ্রামীণ ব্যাংক, ফার্স্ট আরআরবি ইন্ডিয়াতে যদি কেউ জিজ্ঞেস করে ইন্টারভিউতে এটা কোনটা, নাম প্রথমা গ্রামীণ ব্যাংক, ঠিক আছে। তো ফাদার অফ আরআরবি কে MS স্বামীনাথন, আর ফার্স্ট আরআরবি যে ইন্ডিয়াতে এস্টাবলিশড হয়েছিল ইট ওয়াজ প্রথমা গ্রামীণ ব্যাংক, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথমা গ্রামীণ ব্যাংক, ঠিক আছে। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই থাক। আমরা নেক্সট ক্লাস থেকে কোঅপারেটিভ ব্যাংক পড়বো, পেমেন্ট ব্যাংক পড়বো, স্মল ফাইন্যান্স ব্যাংক পড়বো, এবার কিছু ডেভেলপমেন্ট ব্যাংকস আছে, তো নেক্সট ক্লাস আমরা ওইটা কভার করবো। এরপর আস্তে আস্তে টাইপস অফ ব্যাংকিং দেখবো, এবার আরআরবিতে যাব, RBI যাব, সরি। তো যদি আপনারা সবাইকে বলছি, যদি ভিডিও ভালো লাগে তো নিশ্চয়ই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে, BSc একাডেমি আগরতলা চ্যানেল, ইউটিউব চ্যানেল, যেখানে আমরা ইন শর্ট ভিডিও আপনারা সবাইকে ইনফরমেটিভ ভিডিও বা কন্টেন্ট আমরা দিতে ট্রাই করছি, যাতে আপনারা সবাই যাতে টাইম ওয়েস্ট না হয়। তো টিল দেন আজকের জন্য থাক, সবাই ভালো থাকবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে। তো আজকের জন্য এতটুকুই থাক, সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আমরা খুবই কম সময়ে আপনাদেরকে ভালো কন্টেন্ট দিতে সবাই ট্রাই করছি, যাতে আপনাদের টাইম ওয়েস্ট না হয়, আপনাদের বাড়িতে রিভাইজ করতে পারেন, আর এগুলি নোটও বানিয়ে রাখবেন, আর পড়বেন ভালো করে, রিভাইজ করবেন। আর আজকের জন্য তো থাক, সবাইকে ধন্যবাদ এবং আজকের জন্য টাটা।